নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 16। আমাদের 16 নম্বর কোয়েশ্চেন কি না, বাই হুইচ অ্যাক্ট ওয়াজ দ্য ডায়ারকি অ্যান্ড ফেডারেল সিস্টেম এস্টাবলিশড এট দ্য সেন্টার লেভেলে ডায়ারকি এবং ফেডারেল সিস্টেম কোন অ্যাক্টের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল? তো আমাদের অপশান কী কী আছে? অপশান হচ্ছে 1909-এর আইন, 1919-এর আইন, 1935-এর আইন আর 1947-এর আইন। তো এগুলোর মধ্যে সেন্ট্রাল লেভেলে ডায়ারকি নিয়ে আসা হয়েছিল কিন্তু 1935 সালে। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935টা আমাদের হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে যদি কোয়েশ্চেনটা আসে ডায়ারকি অ্যাট প্রভিন্স যদি হয় তাহলে কিন্তু এটা হয়েছিল 1919 অ্যাক্টের মাধ্যমে। কিন্তু আমাদের এখানে কী চাওয়া হয়েছে? সেন্ট্রাল লেভেলে ডায়ারকি এসেছিলো কবে? তো তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের দ্য অ্যাক্ট অফ 1935। চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অ্যাট দ্য টাইম অফ দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধান তৈরির সময় কে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন? এটা একদম ফ্ল্যাট কোয়েশ্চেন, একদম মুখস্থ করা কোয়েশ্চেন। তো অপশানগুলো কী কী আছে দেখে নিই। অপশানগুলো রয়েছে, অপশান এ হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, বি.এন. রাও, অপশান সি আর অপশান ডি হচ্ছে কে.এম. মুন্সি। তো আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে স্যার বি.এন. রাও। শুনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? আন্ডার হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস ওয়াজ বার্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া? বার্মাকে কবে ভারত থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল? তো যদি এখানে ডেটটা চাওয়া হয় তাহলে কিন্তু ডেট হয়ে যাবে 1937। আর যদি আমরা এই ডেটটাকে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা একটাও খুব সহজেই বুঝতে পেরে যাব। যাই হোক, আমাদের অপশান কী কী আছে দেখা যাক। অপশান এ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909, অপশান বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অপশান সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আর অপশান ডি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তাহলে বুঝতেই পারছি 1937 সালে বিভক্ত হয়েছিল, তার মানে নিশ্চয়ই এটা অ্যান্সার হয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এরপরেই কিন্তু বার্মা আমাদের ভারত থেকে সেপারেটেড হয়ে গেছিলো। আর একটা কথা এখানে বলে দেওয়া দরকার, এই যে বার্মা, এটার বর্তমান নাম কি? বর্তমান নাম হলো মায়ানমার। গুড। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি আদার মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য ড্রাফটিং কমিটি চেয়ার্ড বাই ডক্টর বি.আর. আম্বেদকর? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার কোয়েশ্চেনটা এসছে। ড্রাফটিং কমিটিতে কতজন মেম্বার ছিলেন? এখানে কিন্তু চাওয়া হয়েছে আদার মেম্বার চাওয়া হয়েছে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। তো আমরা জানি ড্রাফটিং কমিটিতে টোটাল মেম্বার ছিলেন হচ্ছে 7, ইনক্লুডিং বি.আর. আম্বেদকর। তাহলে বি.আর. আম্বেদকরকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কতজন পড়ে থাকবে? অবশ্যই 6+1, তার মানে 6 উড বি দ্য অ্যান্সার। তো চলো অপশান যেখানে দেখতে পাচ্ছি আমরা অপশান বিতে 6 আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দ্য ফার্স্ট টাইম বাই হুইচ অ্যাক্ট? কোন অ্যাক্টের বা আইনের মাধ্যমে ইন্ডিয়ান লেজিসলেচার বা ভারতীয় আইনসভাকে বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল? আমরা জানি আমাদের পার্লামেন্টে এখন কি আছে? রাজ্যসভা আছে আর লোকসভা আছে, আর এটা ছাড়া আরেকজন ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। তো আমাদের দুটো কক্ষ তাহলে কী হাউস? একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। তো এরকম ভারতীয় আইনসভাকে প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? তো আমাদের অপশানগুলো কী কী আছে দেখে নিই। অপশান এ ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1999, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো আমাদের যে ভারতীয় আইনসভা সেটাকে বাইক্যামেরাল করা হয়েছিল প্রথম 1919-এর মাধ্যমে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর মাধ্যমে কিন্তু আমাদের যে ভারতীয় আইনসভা তাকে বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সিগনিফিক্যান্ট অ্যান্ড পার্মানেন্ট এলিমেন্ট অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? আমাদের যত দিন এগোচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনের লেভেল আস্তে আস্তে টাফ হচ্ছে এবং কোয়েশ্চেনের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেরকম নর্মাল ফ্ল্যাট কোয়েশ্চেন আসছিল সেরকম কিন্তু এখন আর আসছে কম। আমাদের একটুখানি এরকম লেন্দি যার অপশানগুলো এরকম লেন্দি সেরকম কোয়েশ্চেন আসছে। তো দেখা যাক আমাদের তাহলে এখানে কী কী অপশান আছে দেখা যাক। প্রথম অপশান রিটেন কনস্টিটিউশন ফর দ্য কান্ট্রি, দ্বিতীয় অপশান ইলেক্টেড অ্যান্ড অ্যাকাউন্টেবল রিপ্রেজেন্টেটিভস ফর দ্য লেজিসলেচার্স, অপশান সি কনসিডারেশন অ্যাবাউট ওয়ান ফেডারেশন আর অপশান ডি নমিনেশন অফ অফিসিয়াল মেম্বার্স ফর দ্য লেজিসলেচার্স। তো আমাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে টার্মগুলো ওয়ান ফেডারেশন এটা কিন্তু এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে, আর নমিনেশন অফ অফিসিয়াল মেম্বার্স এটাও কিন্তু এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে, আর
যে লেজিসলেচারের রিপ্রেজেন্টেটিভরা আসবেন তারা ইলেক্টেড এবং অ্যাকাউন্টেবল হবেন, এটাও কিন্তু 1935-এর মাধ্যমেই এসেছিলো। তাহলে আমরা বুঝতেই পারলাম এই তিনটে যদি বেরিয়ে যায়, পড়ে রইল অপশান এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। রিটেন কনস্টিটিউশন ফর দ্য কান্ট্রি, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়নি, কারণ এটা একটা ব্রিটিশ প্র্যাকটিস থেকে নেওয়া হয়েছিল, সরি আমেরিকান প্র্যাকটিস থেকে নেওয়া হয়েছিল। কারণ আমরা জানি ব্রিটেনে কিন্তু আনরিটেন কনস্টিটিউশন, ব্রিটেনে কিন্তু আনরিটেন কনস্টিটিউশন, আর ইউএসএতে কিন্তু রিটেন কনস্টিটিউশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি, দ্য প্রেসিডেন্টস পাওয়ার টু ইস্যু অর্ডিন্যান্সেস ইজ ইন্সপায়ার্ড বাই দ্য, আমরা জানি আর্টিকেল কত, অর্ডিন্যান্স 123, 123 নম্বর আর্টিকেলে কিন্তু বর্তমানে প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের কথা লেখা রয়েছে। তো এই অর্ডিন্যান্স ইস্যু করার ক্ষমতা কোন অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে, তো দেখে নেওয়া যাক। তাহলে আমাদের এখানে অপশান কী কী আছে দেখা যাক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশান সি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, অ্যান্ড দ্য অপশান ডি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো আমাদের এই চারটে অপশানের মধ্যে 1935 সালের যে আইন, সেই আইনের মাধ্যমে কিন্তু প্রেসিডেন্টের অর্ডিন্যান্স করার পাওয়ার, ইস্যু করার পাওয়ার এর কথা উল্লেখ করা ছিল, এবং সেখান থেকেই কিন্তু বর্তমান দিনে আমাদের সেই বিষয়টাকে নেওয়া হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা কি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ফার্স্ট ইন্টারিম ন্যাশনাল গভর্নমেন্ট, প্রথম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল জাতীয় সরকার, সেই সরকারের কে সদস্য ছিলেন না। তো অপশান কী কী আছে দেখা যাক। অপশান এ হচ্ছে সি রাজা গোপালাচারী, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর অপশান ডি হচ্ছে জগজীবন রাম। তো এদের চারজনের মধ্যে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি কিন্তু আমাদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং ইনি কিন্তু প্রথম যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল সেখানকার কিন্তু কোনোরকম সদস্য ছিলেন না। নেক্সট কোয়েশ্চেন কী হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট অ্যামং দ্য মেন ফিচার্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালের যে আইন তৈরি হয়েছিল তাতে ইম্পর্টেন্ট ফিচার কোনটা নয়। তো অপশান এ কী বলছে, দিস অ্যাক্ট কন্টেন্ট দ্য প্রভিশন ফর অ্যান অল ইন্ডিয়া ফেডারেশন। অল ইন্ডিয়া ফেডারেশন এই কথাটা আসলেই কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে এটা কিন্তু আমাদের 1935 সালের অ্যাক্টে ছিল। আমি অপশান বিটা বাদ দিয়ে সিটা আগে পড়ছি। দিস ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সিয়াল অটোনমি শুরুও কিন্তু 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমেই, কারণ এই সময় প্রভিন্সিয়াল লেভেলে ডায়ার্কি শেষ হয় এবং সেন্ট্রাল লেভেলে ডায়ার্কি শুরু হয়, যেটাই আমাদের পরের পয়েন্ট। অপশান ডি কী বলছে, অপশান ডি হচ্ছে ইট এন্ডেড দ্য ডায়ার্কি অ্যাট দ্য প্রভিন্সিয়াল লেভেল অ্যান্ড ইমপ্লিমেন্টেড ইট অ্যাট দ্য সেন্টার, এটা কিন্তু ঠিক। তাহলে আমাদের পরে রইল অপশান কোনটা, রেসিডুয়াল, অপশান বি, দ্য রেসিডুয়াল সাবজেক্টস ওয়্যার অ্যালোকেটেড টু দ্য প্রভিন্সিয়াল লেজিসলেচার্স। এইটা কিন্তু আমাদের ভুল, এই তথ্যটা কিন্তু ভুল দেওয়া রয়েছে, কারণ রেসিডুয়াল সাবজেক্টস তখন ভাইসরয়ের কাছে ছিল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে while passing an act for the better government of India, the British Prime Minister was, এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন আসছে। এক হচ্ছে এই যে অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা কোন অ্যাক্ট, এটা কিন্তু 1858 অ্যাক্টের কথা বলা হচ্ছে। ঠিক সিপাহী বিদ্রোহটা শেষ হওয়ার পরে যে অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ কুইন সরাসরি নিজের হাতে ভারতের শাসন ক্ষমতা তুলে নিয়েছিলেন, সেটাই হচ্ছে অ্যাক্ট অফ 1858 অর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন? তো অপশান আমাদের কী কী আছে, অপশান এ পালমারস্টোন, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি র্যামসে ম্যাকডোনাল্ড, অ্যান্ড অপশান ডি উইনস্টন চার্চিল। তো র্যামসে ম্যাকডোনাল্ড আর উইনস্টন চার্চিল এনারা দুজনেই 1930 এবং এর পরে ফিল্ডে এসেছিলেন, তো সেহেতু এই দুটোকে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম। তাহলে পরে রইল কে, লর্ড ক্যানিং আর পালমারস্টোন। তো সেই সময় আমরা জানি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই অ্যাক্ট পাস হওয়ার আগে তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং, এবং তারপরে ইনি হলেন ভাইসরয়। আর তার মানে লর্ড ক্যানিং ছিলেন এই সময় ভাইসরয়, আর পরে রইল পালমারস্টোন, ইনিই কিন্তু ছিলেন সেই সময় ব্রিটিশ
ব্রিটিশ প্রাইম মিনিস্টার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। গণপরিষদ কবে সংবিধানকে অ্যাডপ্ট করেছিলেন? অপশান আমাদের কী কী আছে? অপশান এ 26 নভেম্বর 1949, 15th August 1949, অপশান সি 2nd October 1949, আর অপশান ডি 15th November 1949। এই অ্যান্সারটা ঠিক করে করার জন্য আমাদের কিন্তু খেয়াল করতে হবে প্রিয়াম্বলের লাস্ট লাইনটা, অন দিস 26th day of November 1949 we hereby adopt, enact and give ourselves this constitution। সেখানেই কিন্তু এই উত্তরটা দেওয়া রয়েছে যে 26শে নভেম্বর 1949 সালে কিন্তু আমরা কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করেছি। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা কি না, যদি বলা হয় যে কেম ইনটু এফেক্ট, এই কোয়েশ্চেনটা আসে যে কনস্টিটিউশন কেম ইনটু এফেক্ট অন, তখন কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে 26 Jan 1950, যেদিন আমরা প্রথম কী সেলিব্রেট করেছিলাম? রিপাবলিক ডে সেলিব্রেট করেছিলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে when did the Constituent Assembly of India adopted the state emblem of Government of India? ভারত সরকারের জাতীয় প্রতীক কবে গ্রহণ করা বা অ্যাডপ্ট করা হয়? অপশান কী কী আছে? 15th August 1948, 2nd October 1947, অপশান সি 23rd July 1947, আর অপশান ডি 26 January 1950। এটা কিন্তু একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এবং এটা ফ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে। লাস্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সভাটা হয়েছিল কবে না 26 জানুয়ারি 1950 তারিখে যে সভাটা হয়েছিল, সেদিনই কিন্তু ভারতের জাতীয় প্রতীক এছাড়াও ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেমকে আমরা অ্যাডপ্ট করেছিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে B.R. আম্বেদকর ওয়াজ ইলেক্টেড টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফ্রম। ডক্টর B.R. আম্বেদকর উনি কোন জায়গা থেকে গণপরিষদে নির্বাচিত হয়ে এসেছিলেন? তো অপশান কী কী আছে? অপশান এ ওয়েস্ট বেঙ্গল, অপশান বি বোম্বে প্রেসিডেন্সি, অপশান সি সেন্ট্রাল ইন্ডিয়া, আর অপশান ডি পাঞ্জাব। আমরা জানি যে B.R. আম্বেদকর উনি সাউথের লোক ছিলেন। এবার সাউথের যদি লোক হন তার মানে এখানে সাউথের কোন অপশানটা রয়েছে? একমাত্র বোম্বে প্রেসিডেন্সি। তাহলে আমাদের ওখানে উত্তরটা হয়ে যাবে বোম্বে প্রেসিডেন্সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ফলোয়িং টকড অফ পোস্ট মর্নিং, সরি এটা কিন্তু ভুল রয়েছে, এখানে ঠিক করে নিতে হবে, এটা হবে পোস্টপন বা পোস্টপনিং। কী বলছে তাহলে? দ্য ফলোয়িং টকড অফ পোস্টপনিং অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ফর 15 years ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদে কে প্রথম বলেছিলেন যে 15 বছরের জন্য কিন্তু অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে কি ভোট, সেই ভোট গ্রহণ বন্ধ করে রাখতে হবে। যখন সংবিধানকে রচনা করা হয়ে গেছে, ইনেক্ট করা হয়ে গেছে, অ্যাডপ্ট করা হয়ে গেছে, কেম ইনটু এফেক্ট, তারপরে কে বলেছিলেন যে 15 বছর ধরে আমরা কিন্তু ভোট প্রদান বন্ধ করে রাখলেই ভালো? তো এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন আমাদের ভারতের ফার্স্ট এডুকেশন মিনিস্টার। কে ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী? উনি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডে। কি বলছে? হাউ মেনি ওমেন মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিলেন? এটা একদম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখতেই হবে আমাদের, যে কোনো সময় আসতে পারে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। অপশান কী কী আছে? অপশান এ 15, অপশান বি 13, অপশান সি 12, আর অপশান ডি 10। এটাকে যদি আমরা না জানি তাহলে ওয়াইল্ড গেস করবো, এবং ওয়াইল্ড গেস করলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা। আমাদের এটা একদম মাথায় গেঁথে নিতে হবে যে গণপরিষদে মহিলা সদস্য ছিলেন 15 জন, একদম মাথায় গেঁথে নিতে হবে। তো এই 30টা কোয়েশ্চেন আজকে ছিল এই চ্যাপ্টার থেকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আপনাদের সাবস্ক্রিপশন যত বাড়বে তত কিন্তু আমরা বাড়তে পারবো, এবং বিভিন্ন ধরনের এই তথ্যভিত্তিক কম্পিটিটিভ লেভেলের যে সমস্ত কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা নিয়ে আসতে পারবো। আর এই 30টা কোয়েশ্চেনের মধ্যে আপনি কটা পারলেন সেগুলো কিন্তু সেই মার্কসটা আপনি কমেন্ট বক্সে পুট ডাউন করুন লিখে। ঠিক আছে, আজকের মতো এরকমই, এতটাই ছিল আমাদের ভিডিও। আগামী দিনে এই চ্যাপ্টার থেকে যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার এই চ্যাপ্টার থেকে আরও এক্সট্রা কোয়েশ্চেন করব, আর তা নাহলে আমরা পরবর্তী টপিক সেই বিষয়ে চলে যাব।
তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি। বাই বাই।